আজকের ঘটনাটি একটি মর্মান্তিক ঘটনা। লাশবাহী অ্যাম্বুলেন্সকে কেন্দ্র করে আজকের ঘটনা। চলুন বেশি কথা না বাড়িয়ে ঘটনাটি শুরু করা যাক। ঘড়িতে রাত 12টা। ফোনের আওয়াজ পেয়ে ঘুম ভেঙে গেল আমার। ঘুম ভেঙে গেলে কলটা রিসিভ করতেই ওপাশ থেকে পলাশ ভাই বলল, নিশাদ, কোথায় তুই? শোন, হাসপাতাল থেকে কল আসছে, একটা লাশ নিয়ে যেতে হবে। শোন, তুই অটো করে হাসপাতালে আয়, আমিও যাচ্ছি। আমি অ্যাম্বুলেন্স হাসপাতালেই রেখে আসছিলাম। পলাশ ভাইয়ের কথায় ঘুমন্ত কণ্ঠে বললাম, পলাশ ভাই, এত রাতে কোথায় যাবেন? একটু আগেই ঘুমালাম। আমার কথায় পলাশ ভাই বললেন, আরে ঘুম অন্য সময় পারা যাবে, এটা ভালো একটা কাজ, মানে ভালো ইনকাম হবে। আমি মোটা অঙ্কের টাকার বিনিময়ে চুক্তি করছি, তোকে বেশ কিছু টাকা বাড়িয়ে দিবনি। আয়, চালু করে আয়। কথাটা বলে ফোন কেটে দিলেন পলাশ ভাই। এদিকে আমি তখন উঠে হাত মুখ ধুয়ে মাকে বলে চলে গেলাম হাসপাতালে। ওখানে গিয়ে দেখলাম আমি পৌঁছাতে পৌঁছাতে পলাশ ভাই ডোমের সাহায্যে লাশটাকে গাড়িতে তুলেছে। আমি যেতেই পলাশ ভাই বললেন, নিশাদ, আসছিস? গাড়ির সিটের কাছে তেলের ড্রাম রাখা আছে, নিয়ে গাড়িতে ঢেলে দে। অনেক দূরের পথ, এই তেলে যাওয়া আসা করা যাবে। ওনার কথা মতো আমি তাই করলাম। গাড়িতে তেল ঢেলে গাড়ির পিছনের দরজা লাগিয়ে তালা মেরে দিলাম। তালা মেরে পলাশ ভাইকে বললাম, পলাশ ভাই, লাশের সাথে ওনার কোনো আত্মীয় যাবে না? তখন পলাশ ভাই গাড়িতে উঠে ড্রাইভিং সিটে বসে বললেন, না, ওরা অন্য গাড়িতে যাবে, ওঠ। ওনার কথায় আমি গাড়িতে উঠলে ডাক্তার এসে সব কাগজপত্র দিলেন। তখন পলাশ ভাই ও আমি গাড়ি নিয়ে রওনা করলাম। গাড়ি চলছে, এমন সময় পলাশ ভাইকে বললাম, পলাশ ভাই, আমরা কোথায় যাচ্ছি? না মানে এই লাশটা নিয়ে কোথায় যেতে হবে? আমার কথার জবাবে পলাশ ভাই বললেন, রাঙামাটি জেলার কোনো এক পাহাড়ি গ্রামে। সেই গ্রামটা অনেক ভিতরে। রাঙামাটির কথা শুনে আমি একটু ভয় পেয়ে বললাম, রাতের বেলা লাশ নিয়ে ওদিকে যেতেই ভয় লাগে। পাহাড়ি পথ, এমনিতেই ভয়ঙ্কর ভৌতিক ঘটনা ঘটতে পারে, তার উপর আবার ডাকাতের ভয়। আমার কথায় পলাশ ভাই হেসে বললেন, এত ভয় পেলে কি হয়, আল্লাহর রহমতে কিছু হবে না। কথাটা বলে পলাশ ভাই একটা বিড়ি ধরিয়ে খেতে খেতে গাড়ি চালাতে লাগলেন, আর আমার সাথে গল্প করতে লাগলেন। এভাবে কেটে গেল প্রায় 3 থেকে 4 ঘন্টা। 3-4 ঘন্টা পর আমরা বড় রাস্তা পেরিয়ে ছোট রাস্তায় এসে পড়লাম। এই ছোট রাস্তায় তেমন গাড়ি ঘোড়া যায় না, তবে রাস্তাটা পাকা করাই ছিল। সেই রাস্তায় উঠার পর চলতে লাগলাম। পলাশ ভাইয়ের কথায় ওপাশ থেকে উনি বললেন, সবাই তো যায়, তোমাকে ডাবল ভাড়া তো এমনি এমনি দিব না, তাই না? একটু কষ্ট করে হলেও আসো, গ্রামের রাস্তা ওরকমই হয়। কথাটা বলে ফোন কেটে দিলেন উনি। ওদিকে পলাশ ভাই রেগে গিয়ে বললেন, ধুর, ডাবল ভাড়া দিলেই কি, রাস্তা ভালো না হলে যাব কিভাবে? কথাটা বলে রাগ করে পলাশ ভাই ওই ভাঙা ও কাদার উপর দিয়ে গাড়ি চালিয়ে দিলেন। এতে গাড়ি অনেকটা ঝাঁকি খেয়ে কাদা ও ভাঙা রাস্তা পার হয়ে সামনে গেলাম। সামনের রাস্তা কাঁচা হলেও যাবার হতো ছিল, কিন্তু 2 সাইডে গাছ ও জঙ্গল, এই রাস্তা দিয়ে এমনিতে মানুষ গেলে ভয় পাবে। আমরা সেই কাঁচা রাস্তা দিয়েই লাশ নিয়ে চলছি। আমরা যাবার সময় হঠাৎ একটা মহিলাটাকে দেখতে পাই। মহিলাটার পরনে সাদা কাপড়, উনি রাস্তার সাইডে দাঁড়িয়ে হাত তুলে গাড়ি থামাতে বলছেন। এই দৃশ্য দেখে আমি কিছু বলতে যাব, এমন সময় পলাশ ভাই বললেন, চুপ করে থাক। কথাটা বলে পলাশ ভাই গাড়ির স্পিড বাড়িয়ে দিয়ে মহিলাটাকে অতিক্রম করে গেলেন। এদিকে তখন আমি বললাম, কি হলো পলাশ ভাই, আমাকে চুপ থাকতে বললে যে? মহিলাটা হাত তুলছিল মনে হয়, সামনে যেত, বিপদেরও তো পড়তে পারে। আমার কথায় পলাশ ভাই মুস্কি হেসে বলল, ওই দেখ, সামনে তাকা দেখ, তোর বিপদে পড়া মহিলা। পলাশ ভাইয়ের কথায় সামনে তাকিয়ে অবাক হয়ে বললাম, আরে ইনি তো সেই মহিলা যাকে পিছনে ফেলে আসলাম। উনি আবার আমাদের গাড়ির সামনে এসে আবারও হাত তুললেন যে? আমার কথায় এবারও পলাশ ভাই মহিলাকে অতিক্রম করে বললেন, নিশাদ, আমি লাশবাহী অ্যাম্বুলেন্স অনেক দিন ধরে চালাই, এসব অভিজ্ঞতা আমার আছে। আমি বুঝতে পারি কে স্বাভাবিক মানুষ, কে অস্বাভাবিক মানুষ। তুই যে মহিলাকে দেখেছিস, উনি সাধারণ কোনো মহিলা না, এরা হলো পিশাচ মহিলা, জিন। আমাদের গাড়িতে লাশ দেখেছে, তাই লোভে পড়েছে লাশ খাবার। আমরা যদি গাড়ি থামিয়ে ওকে তুলতাম, তাহলে এই সুযোগে ও লাশ খেত, পাশাপাশি আমরাও বিপদে পড়তাম। পলাশ ভাইয়ের কথায় আমি এবার ভয়ে ভয়ে বললাম, তাই নাকি?
বাবা, আমি তো বুঝতেই পারিনি। কথাটা বলে চুপ করে বসলাম। এভাবে আরও একটু সামনে গেলে এবার ঘটল আরও ভয়ঙ্কর ঘটনা। পিছনে দুইবার যে মহিলাকে দেখেছি, উনি তো দুইবার সাইডে থেকে হাত তুলছিলেন, কিন্তু এইবার উনি সরাসরি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। সেই মহিলাকে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখে আমি ভয়ে ভয়ে বললাম, পলাশ ভাই, এখন কি হবে? তখন পলাশ ভাই বললেন, ভয় পাস নে, চুপ করে বসে থাক। কথাটা বলে পলাশ ভাই গাড়ির স্পিড বাড়িয়ে দিয়ে সেই মহিলার ওপর দিয়ে চালিয়ে দিলেন। কি একটা অবাক করা ঘটনা! সেই মহিলার কিছুই হলো না, মনে হলো ওনাকে ভেদ করে আমরা বেরিয়ে গেলাম। এরকম দৃশ্য দেখে আমি তো পুরাই অবাক হয়ে পলাশ ভাইয়ের দিকে তাকালে উনি বললেন, ভয়ের কিছু নেই, ওরা তো অদৃশ্যভাবে চলাফেরা করে, গাড়ি ওদের লাগে না। এসব বলতে বলতে সামনের দিকে যেতে লাগলাম। তখন আর ওই মহিলাকে দেখতে পেলাম না। এভাবে আরও কিছুটা রাস্তা গেলে হঠাৎ গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেল। গাড়ির স্টার্ট বন্ধ হওয়ায় পলাশ ভাই বললেন, আরে গাড়ির আবার কি হলো? এই ভেবে ফোনের লাইটটা জ্বালিয়ে উনি গাড়ি থেকে নেমে গাড়ির সব কিছু দেখে বললেন, সবই তো ঠিকই আছে, হঠাৎ হলো কি? আশপাশে তো কোনো বাড়িও দেখছি না। পলাশ ভাইয়ের কথায় তখন আমি বললাম, পলাশ ভাই, ওদিকে দেখুন, ওদিক থেকে আলো আসছে। আমার কথায় পলাশ ভাই তাকিয়ে বললেন, ঠিকই তো, এখানে তো বাড়িঘর নেই, ওদিক থেকে কিসের আলো আসে? এই বলে পলাশ ভাই একটু এগিয়ে গিয়ে দেখে আমাকে বলেন, নিষাদ, জায়গাটা দেখে তো মনে হচ্ছে যাত্রাপালা বা ওরকম কিছু একটা হবে। একটা কাজ করি, আমি ওখানে গিয়ে কাউকে জিজ্ঞেস করি সামনে কোনো বাজার বা গ্যারেজ আছে কিনা, কেউ যদি সাহায্য করে। পলাশ ভাইয়ের কথায় আমি ভয় পেয়ে বললাম, না না পলাশ ভাই, আমাকে একা রেখে যাইয়েন না, আমিও যাব আপনার সাথে। তখন পলাশ ভাই বললেন, গাড়িতে লাশ রেখে দুজনে যাব? আচ্ছা, একটা কাজ কর, গাড়ির পিছনে গিয়ে আরেকটা তালা লাগিয়ে দেয়। তখন আমি তাই করলাম। গাড়ির পিছনে তালা লাগিয়ে পলাশ ভাইয়ের সাথে হাঁটতে লাগলাম ওই আলোটার ওদিকে। আলোটা আসছিল ডান সাইডের জঙ্গলের ভিতর থেকে। তো আমরা সেই আলোর ওখানে গিয়ে দেখলাম মেলা বাড়ির মতো। এই ফাঁকা জঙ্গলের মতো জায়গায় মেলা বাড়ি আসলো কিভাবে? আমরা ওখানে যাবার পর একটা জিনিস খেয়াল করলাম, ওখানে থাকা লোকেরা বেশ উঁচা লম্বা। এরকম লোক দেখে আমরা আরেকটু ভিতরে গেলে দেখতে পেলাম সেখানে একটা জায়গায় কিছু লোক কি যেন করছে, মনে হচ্ছে কিছু একটা নিয়ে বসে আছে। এরকম দৃশ্য দেখে আমিও পলাশ ভাই কাছাকাছি যাবার পর দেখি একটা লাশ শুয়ে আছে ওদের সামনে, কিন্তু লাশের মুখটা ঢাকা। লাশটা দেখে পলাশ ভাই এক দৃষ্টিতে সেই লাশের দিকে তাকিয়ে রইলেন। এদিকে তখন একজন লাশের মুখ থেকে কাপড় সরালে পলাশ ভাই চোখ বড় বড় করে বললেন, আরে এটা তো সেই লাশ যাকে আমরা নিয়ে যাচ্ছি, আমাদের গাড়ির লাশ এখানে কিভাবে আসলো? কথাটা বলে আশপাশে তাকিয়ে পলাশ ভাই বললেন, নিষাদ, দৌড়া। কথাটা বলে পলাশ ভাই দৌড়াতে লাগলেন। ওনার সাথে আমিও গাড়ির দিকে দৌড়াতে লাগলাম। ওদিকে তখন মুহূর্তে সেই জায়গার দৃশ্য পাল্টে গেল, আর ওখানে থাকা মানুষেরা ভয়ঙ্কর কুকুরের রূপ নিলেন। ওরা কুকুরের রূপ নিয়ে ভয়ানকভাবে আওয়াজ করতে করতে আমাদের পিছনে দৌড়াতে লাগলেন। এদিকে তখন আমিও পলাশ ভাই জীবন বাঁচাতে চিৎকার করতে করতে গাড়ির দিকে দৌড়ে যাচ্ছি। এভাবে দৌড়াতে দৌড়াতে আমরা গাড়ির কাছে আসি আর তাড়াহুড়ো করে গাড়িতে উঠে দরজা লাগিয়ে দেই। আমরা দরজা লাগিয়ে দিতেই সেই কুকুররূপী অবয়বগুলো গাড়ির চারিদিকে ঘুরতে থাকে। এই দৃশ্য দেখে আমি ভয়ে কাঁপতে থাকলে পলাশ ভাই হাঁপাতে হাঁপাতে বলে, ভয় পাস নে, এখন ওরা আর কিছু করতে পারবে না। কথাটা বলে পলাশ ভাই বললেন, এখন কি হবে? লাশটা তো ওরা নিয়ে গেছে। পলাশ ভাইয়ের কথায় আমি পিছনে তাকিয়ে বললাম, পলাশ ভাই, লাশ তো ঠিকই আছে, ওই যে দেখেন। আমার কথায় পলাশ ভাই পিছনে তাকিয়ে বললেন, আরে ঠিকই তো, লাশটা তো ঠিকই আছে, তাহলে ওখানে যে দেখলাম। ওনার কথায় আমি বললাম, আপনি কি শিওর ওটা এই লাশটাই ছিল? আমার কথার জবাবে পলাশ ভাই বললেন, আরে হ্যাঁ, তুই হাসপাতালে আসার আগেই তো আমি ডোমের সাহায্য লাশটা উঠিয়েছি, তখন লাশের মুখ ভালো করে দেখেছি আমি। একটু আগে সবার সামনে এই লাশটাকেই আমি দেখেছি। আমার মনে হয় এগুলা সব পিশাচ জিন, এরা আমাদের মায়াজালও ফেলে লাশটা খেতে চাইছে। আল্লাহর রহমতে আমরা এদের জালে ফেসে যায়নি। কথাটা বলে পলাশ ভাই আরেকবার গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করতেই এবার গাড়ি স্টার্ট হলেন। কি অবাক করা কাণ্ড! একটু আগে গাড়ি হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল, তখন অনেক চেষ্টা করেও স্টার্ট করানো যাচ্ছিল না। যাই হোক, গাড়ি স্টার্ট হওয়ায় আমরা ওখানে আর দেরি না করে সামনের দিকে যেতে লাগলাম। ওদিকে কালো কালো অনেক কুকুর আমাদের গাড়ির পিছনে দৌড়াচ্ছিল।
এভাবে আমরা আরও সামনে গেলে সেই কুকুরগুলোকে আর দেখতে পাই না। কুকুরগুলাকে না দেখে সামনের দিকে যেতে থাকি। সামনের দিকে গেলে এবার দেখতে পাই এক ভয়ঙ্কর কাণ্ড। সামনে গিয়ে দেখি সাদা কাপড়ে মোড়ানো লাশ রাস্তার মাঝে শুয়ে আছে। এরকম দৃশ্য দেখে বুঝতে পারি এরা নর্মাল কোনো লাশ নয়, লাশরূপী থাকা পিশাচ জিন। ওরা জিন বুঝতে পারায় পলাশ ভাই ওদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। এভাবে একটু করে সামনে যাই আর দেখি একটা করে লাশ শুয়ে আছে রাস্তায়। লাশগুলাকে দেখে ওদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিলে যে একটা ঝাঁকি লাগবে তা লাগে না। এভাবে অনেক কয়েকটা লাশের উপর দিয়ে গাড়ি চালিয়ে সামনে গেলে আর কিছু দেখতে পাই না। সামনে কিছু না দেখে ভাবি আর হয়তো কিছু ঘটবে না। এই ভেবে দুজনে গল্প করছি আর যাচ্ছি। এমন সময় প্রচণ্ড এক শব্দ পেয়ে বুঝতে পারলাম গাড়ির সামনের চাকার হাওয়া বেরিয়ে গেল। এরকম অবস্থায় গাড়ি থামিয়ে চুপ করে বসে রইলাম। কি জানি নামলে কিছু হয় কি না, এই ভেবে বেশ কিছুক্ষণ বসে থাকলে কোনো কিছু ঘটে না। তখন পলাশ ভাই সাহস করে নিচে নামিয়ে বলেন, নিষাদ আয়, ভয়ের কিছু নেই। তখন আমি নিচে নামি। আমরা নিচে নামার পর সামনের চাকাটা পাল্টাবো এই ভেবে চাকাটা খুলতে থাকি। আমরা চাকা খোলার সময় হঠাৎ একটা গন্ধ আমাদের নাকে ভেসে আসে আর কেমন একটা আওয়াজ পাই। এরকম আওয়াজ পেয়ে আমি পিছনের দিকে গেলে দেখি পিছনের তালা খোলা আর দরজাও খোলা। এই দেখে পলাশ ভাইকে বলি। তখন পলাশ ভাই আমাকে নিয়ে পিছনে গিয়ে ভিতরে তাকাতেই দেখি গাড়ির ভিতর ভয়ঙ্কর এক প্রাণীর মতো কিছু একটা। ওর পুরো শরীরে লোম, মুখটা ভয়ঙ্কর। এরকম প্রাণী দেখে পলাশ ভাই আমার মুখ চেপে ধরে গাড়ির সামনে আসেন। এদিকে তখন আমি পলাশ ভাইকে বলি, পলাশ ভাই যা হবার হবে, আজ এই পিশাচ জিনদের শিক্ষা দিয়ে দিব। কথাটা বলে পাশের একটা গাছের ডাল ভেঙে নিয়ে আসলাম। তখন পলাশ ভাই বললেন, নিষাদ কি করিস? ওনার কথায় আমি কোনো উত্তর না দিয়ে গাড়ির পিছনে গেলাম। গিয়ে ওই প্রাণীরূপী জিনটাকে আঘাত করতে লাগলাম। আমার আঘাতে ওই প্রাণীরূপী জিনটা বিকট একটা আওয়াজ করে বাতাসে মিশে গেলেন। ওই প্রাণীটা চলে যাবার পর পলাশ ভাই বললেন, আরে কি করলি? কথাটা বলে পিছনে আবারও তালা লাগিয়ে পলাশ ভাই আমাকে নিয়ে গাড়ির সামনে আসলেন। গাড়ির সামনে এসে চাকা ঠিক করতে গেলে দেখেন, আরে চাকা তো ঠিকই আছে, একটু আগে না হাওয়া বেরিয়ে গেল, এখন আবার ঠিক হলো কেমনে? চাকা ঠিক হওয়ায় পলাশ ভাই বললেন, নিষাদ গাড়িতে ওঠ। ওনার কথায় আমি গাড়িতে উঠলে পলাশ ভাই গাড়ি চালাতে লাগলেন। গাড়ি চালাতে চালাতে আমাকে বললেন, এটা তুই কি করলি? জিনেরা অন্য কিছুর রূপে থাকলে তাদের আঘাত করতে নেই। পলাশ ভাইয়ের কথায় আমি বললাম, কি করব পলাশ ভাই, কোনো উপায় ছিল না। সেই কখন থেকে আমাদের পিছনে লেগেই আছে। এখন দিলাম না ইচ্ছে মতো মাইর। লাশটা আমরা নিয়ে যাচ্ছি, আমাদের হেফাজতে আছে। লাশটা ঠিক মতো পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। আমার কথায় পলাশ ভাই পিছনে লাশটার দিকে তাকালেন, আমিও তাকালাম। আমরা তাকিয়ে দেখলাম প্রাণীরূপী থাকা ওই জিনটা লাশটার কিছু জায়গায় কামড় দিয়ে কাপড় ছিঁড়ে ফেলছে। হয়তো লাশটা খেতে চাইছিল, আমার জন্য পারিনি। আমরা লাশটা দেখে কথা বলতে বলতে সামনের দিকে যেতে লাগলাম। এমন সময় আমাদের অবাক করে দিয়ে আমাদের গাড়ির সামনে এসে দাঁড়ালো বিশাল আকাশের এক প্রাণী। এত বড় প্রাণী হয় কি করে? গাড়ির সামনে ভয়ঙ্কর সেই প্রাণী দেখে পলাশ ভাই গাড়ি থামিয়ে বললেন, নিষাদ যা কিছু হয়ে যাক গাড়ি থেকে নামবি না। দরকার হয় সকাল হওয়া পর্যন্ত আমরা এখানেই বসে থাকব। পলাশ ভাইয়ের কথা মতো আমরা গাড়ির ভিতরে বসে রইলাম। এদিকে সেই প্রাণীটা আস্তে আস্তে করে আমাদের দিকে এগিয়ে আসতে যাবে। এমন সময় আমরা দেখলাম কোথা থেকে একটা আলোর মতো আসলো। সেই আলোর মতো জিনিসটা এসে একটা মেয়ের রূপ নিলেন। অবাক করা বিষয় হলো সেই মেয়েটাকে দেখে সেই প্রাণীটা ভয়ে বাতাসে মিশে গেলেন। এদিকে সেই মেয়েটাও মুহূর্তে সেখান থেকে চলে গেলেন। আমিও পলাশ ভাই ভালো মতো মেয়েটাকে দেখিনি। হঠাৎ এরকম ঘটনা ঘটায় অবাক হয়ে পলাশ ভাইয়ের দিকে তাকালে উনি বললেন, ও হয়তো কোনো ভালো জিন বা পরী হবে। এই বলে আবারও গাড়ি চালাতে লাগলেন। এই ঘটনার পর আর তেমন ঘটনা আমাদের সাথে ঘটে না। আমরা ভোরের দিকে লাশ নিয়ে পৌঁছে যাই। লাশ নিয়ে পৌঁছে ওদের পরিবারের লোককে বলি লাশ নামাতে। এই বলে আশপাশে একটু হাঁটাহাঁটি করি। আমরা একটু হাঁটাহাঁটি করার পর সকালের আলো ফুটে ওঠে। সকাল হওয়ায় আবার গাড়ির কাছে এসে দেখি লাশ নামানো হয়েছে। লাশ নামানো দেখে গাড়ির ভিতরে পানি দিয়ে ধুয়ে মারা যাওয়া ব্যক্তির ছেলেকে টাকার বিষয় বললে উনি চুক্তি করা মতো টাকা দিয়ে দেন। টাকা পাওয়ায় গাড়ি ঘুরিয়ে আমিও পলাশ ভাই আবারও রওনা করি বাড়ির দিকে। বাড়ির দিকে আসার সময় আশপাশের জায়গাগুলো তাকিয়ে দেখি আর মনে মনে ভাবি
দিনের বেলা জায়গাগুলো সাধারণ মনে হলেও রাতে কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে। এসব ভাবতে ভাবতে আমরা অনেক দূরে চলে আসি। সেখানে এসে গাড়ি এক সাইডে করে টং দোকানে বসে চা খাই। চা খাওয়ার শেষে আবারও গাড়িতে উঠে চলে আসি বাড়ির কাছে। বাড়ির কাছে আসার পর পলাশ ভাই আমাকে বেশ কিছু টাকা দিয়ে বলেন, নে এটা রাখ, আর গিয়ে ঘুমা, আমি কোনো ভাড়া পেলে ফোন দিব। কথাটা বলে পলাশ ভাই গাড়ি নিয়ে চলে যায়। এদিকে আমি চলে যাই বাড়িতে। বাড়িতে গিয়ে গোসল করে ঘরে আসি। আমি ঘরে আসায় মা খাবার দিয়ে যান। মা খাবার নিয়ে আসায় আমি খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। আমি ঘুমিয়ে পড়ার পর একবারে সন্ধ্যার দিকে ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠে বুঝতে পারি জ্বর আসছে। জানি না কেন হঠাৎ জ্বর আসলো। গতকাল রাতে ভয় পেয়েছি বলে হয়তো এরকমটা হয়েছে। জ্বর হয়েছে বুঝতে পেরে মাকে বলি, মা আমার তো জ্বর আসছে, ঘরে তো ঔষধ নেই, আমি বরং দোকানে যাই, গিয়ে ঔষধ নিয়ে আসি। আমার কথায় মা কাছে এসে আমার কপালে হাত রেখে বললেন, তোর গায়ে তো ভীষণ জ্বর, তুই না হয় বাড়িতে থাক, তোর বাবাকে বললে ঔষধ নিয়ে আসবে। মায়ের কথার জবাবে আমি বললাম, না মা, আমি যেতে পারবো। সবসময় শুয়ে থাকলে আবার মাথা ব্যথা করবে, যাই একটু হেঁটে আসি, ভালো লাগবে। কথাটা বলে চলে গেলাম বাজারের দোকানে। সেখানে যাবার পর একটু ঘোরাঘুরি করলাম, দোকানে বসে চা খেলাম। এদিকে ততক্ষণে সন্ধ্যা হয়ে আসছে। সন্ধ্যা হওয়ায় আমি জ্বরের ঔষধ নিয়ে বাড়ির দিকে আসতে লাগলাম। আমি বাড়ির দিকে আসার সময় ফাঁকা জায়গায় একটা বটগাছ আছে। সেই বটগাছের কাছে এসে গাছটা অতিক্রম করে সামনের দিকে একটু এগোলো, পিছন থেকে মিষ্টি কণ্ঠে কেউ বলে ওঠেন, শুনুন। পিছন থেকে আওয়াজ পেয়ে ঘুরে তাকিয়ে দেখি সুন্দরী একটা মেয়ে। মেয়েটাকে দেখে অবাক হয়ে বললাম, আপনাকে ডাকছেন? তখন মেয়েটা মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ। মেয়েটার কথায় আমি বললাম, আপনি কে? আমি তো আপনাকে চিনি না, কি বলবেন বলুন। তখন মেয়েটা বললেন, আপনি আমাকে চিনবেন না, কখনো দেখেননি, আপনি ভয় পাবেন। আসলে আমি কোনো মানুষ না, আমি একটা পরী। আমি সেই পরী যে গতকাল রাতে আপনাদের বাঁচিয়েছিলাম। মানে কি বলছেন? আপনি একটা পরী, আপনি আমাকে বাঁচিয়েছেন কিভাবে? তখন সেই মেয়েটা মানে পরীটা বললেন, গতকাল রাতে লাশ নিয়ে যাবার সময় আপনার গাড়ির সামনে বিশাল আকারের একটা প্রাণী আসছিল, মনে আছে? ওই প্রাণীটা কিন্তু সাধারণ কোনো প্রাণী ছিল না, ও একটা পিশাচ জিন ছিল। ওই জিনটা আপনাদের বিশেষ করে আপনার ক্ষতি করতে চাইছিল, কারণ আপনি ওকে আঘাত করছেন। আপনার আঘাতে ও ব্যথা পেয়ে আপনাদের পিছনে লাগছে। ও আপনাদের ক্ষতি করার সময় আমি ওখানে চলে আসি, আর ও আমাকে দেখে চলে যায়। আসলে আমি আপনাদের ওখানে দেখেছিলাম। আমি যখন দেখলাম সেই পিশাচ জিনটা আপনাদের ক্ষতি করতে চাইছে, তখন আপনাদের সাহায্য করলাম। পরীর কথায় আমি অবাক হয়ে বললাম, ও আপনি তাহলে সেই পরী। আসলে রাতে একটু আপনাকে দেখেছিলাম, তখন মুখ দেখতে পারিনি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ওই জিনটার থেকে বাঁচানোর জন্য। আপনার নাম কি? আমার কথার জবাবে পরী বললেন, আমার নাম হুজাইফা। পরীর কথায় আমি মুস্কি হেসে বললাম, সুন্দর নাম আপনার, আপনি দেখতেও মাশাল্লাহ অনেক সুন্দর। আপনার উপকারের কথা আমি কখনো ভুলতে পারবো না। আপনি আমার কাছে আবার আসবেন, কথা বলবেন। আমার কথার জবাবে পরী বললেন, আসব, কিন্তু আমার কথা কাউকে বলা যাবে না। আমি তো পরী, বুঝতেই পারছেন, আমার কথা সবাই জানলে ভয় পাবে। হুজাইফা পরীর কথায় আমি রাজি হলে তখন পরী বললেন, আচ্ছা, আপনি বরং এখন বাড়িতে যান, আমি অন্য কোনো সময় আসব আপনার কাছে। কথাটা বলে বাতাসে মিশে গেলেন হুজাইফা পরী। পরী চলে যাওয়ায় আমিও সেখান থেকে চলে গেলাম বাড়িতে। বাড়িতে গিয়ে ভাত খেয়ে ঔষধ খেয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে বুঝতে পারলাম জ্বর কমেনি। ওদিকে সকালবেলা পলাশ ভাই কল করে বললেন, এই নিষাদ, একটা ভাড়া পাইছি, 10টার দিকে যেতে হবে, সময় মতো চলে আসিস। পলাশ ভাইয়ের কথার জবাবে আমি বললাম, পলাশ ভাই, আমি তো যেতে পারবো না, আমার জ্বর আসছে, ঔষধ খাইছি কিন্তু কমেনি, এই শরীর নিয়ে কিভাবে যাব? আমার কথায় পলাশ ভাই বললেন, ও তাহলে তুই থাক, আমি 2-1 দিন অন্য কাউকে দিয়ে কাজ সেরে নিব, নিজের যত্ন নিস। এই বলে ফোন রেখে দিলেন পলাশ ভাই। এদিকে তখন আমি হাত মুখ ধুয়ে খাবার খেয়ে ঔষধ খেলাম। ঔষধ খেয়ে দুপুর পর্যন্ত শুয়ে রইলাম, কিন্তু এতেও জ্বর কমল না। জ্বর কমে আবার আসে। এরকম অবস্থায় বাড়িতেই দিনটা পার করে দিলাম। দিন পেরিয়ে রাত হলো। রাত আসায় হুজাইফা পরী আসলেন আমার কাছে। হুজাইফা পরী এসে বললেন,
কেমন আছেন? তখন আমি মাথা নাড়িয়ে বললাম, ভালো না, আমার জ্বর আসছে। ঔষধ খেয়েছি কিন্তু কমেনি। আপনি কেমন আছেন? আমার কথায় হুজাইফা পরী বললেন, আমি ভালো আছি। তখন আমি বললাম, আচ্ছা, আপনার পরিবার নেই? আপনার মা বাবা কোথায় থাকে? আমার কথার জবাবে হুজাইফা পরী বললেন, আমার মা বাবা কেউ বেঁচে নেই। বলতে গেলে আমি একা। জিন রাজ্যে মা বাবা ও পরিবারের কেউ না থাকায় আমি মানুষদের দুনিয়াতে এসে ঘোরাঘুরি করি। হুজাইফা পরীর কথায় আমরা দুজনে বেশ কিছুক্ষণ গল্প করি। গল্প করার শেষে একসময় পরী চলে গেলে আমি ঘুমিয়ে পড়ি। আমি ঘুমানোর পর স্বপ্নে দেখি। আসলে ওটা স্বপ্ন না বাস্তব বুঝতে পারি না। আমি দেখি হুজাইফা পরী আমার পায়ের কাছে বসে আছে, কখনো বা মাথার কাছে। পরী আমার পাশে বসে থাকতে দেখে আমি কিছু বলি না, ভাবি ও তো আমার কাছে আসে, এসে মনে হয় বসে থাকে। এভাবে হুজাইফা পরী ও আমার মাঝে কেটে যায় 3টা দিন। এই 3 দিনে পরী ও আমার মাঝে ভালো সম্পর্ক তৈরি হয়। এটা যে বন্ধুত্ব না ভালোবাসা জানি না, শুধু এটা জানি পরী আমার কাছে না আসলে আমার খারাপ লাগে, আমি ছটপট করি। এভাবে 3 দিন কেটে যাওয়ার পর পরের দিন বিকালে আমি বসেছিলাম একটা মাঠে। শরীরে তখনও জ্বর, বুঝছি না জ্বর কমছে না কেন। আমি ওখানে বসে পাশে বাচ্চারা খেলা করছিল। বাচ্চারা খেলা করতে করতে হঠাৎ পাশের পুকুরে একটা বাচ্চা পড়ে যায়। বাচ্চাটা পড়ে যাওয়ায় আমি দৌড়ে গিয়ে পুকুরে লাফ দিয়ে বাচ্চাটিকে ওপরে তুলি। ওপরে তুলতেই দেখি একটা মুরব্বি হুজুর ওখানে দৌড়ে আসলেন। উনি আসায় আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? তখন হুজুর বললেন, আমি এই বাচ্চাটার নানা। আমি ওকে নিয়ে হাঁটতে আসছিলাম, কিন্তু হঠাৎ করে ও এদিকে দৌড়ে এসে পুকুরে পড়ে যায়। কথাটা বলে হুজুর আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে বলেন, তোমার বাড়ি কোনটা বাবা? তখন আমি বলি, এই তো এই বাড়ির দুটোর পরের বাড়ি, আমার নাম নিশাদ। আমার কথায় আমি বললেন, শোনো বাবা, আজকে সন্ধ্যার আমি তোমাদের বাড়িতে আসব। তুমিও তোমার মা বাবা থাকবা বাড়িতে, তোমাদের সাথে একটু কথা আছে আমার। এই বলে হুজুর ওনার নাতিকে নিয়ে চলে গেলেন। উনি চলে যাবার পর আমিও চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাবার পর মা বাবা আমাকে দেখে বললেন, আরে নিশাদ, তুই এভাবে ভিজে কোথা থেকে আসলি? তোর না এমনিতে জ্বর? মায়ের কথার জবাবে আমি সব ঘটনা খুলে বললাম। সব শুনে মা বলল, ও এই ব্যাপার, ভালোই করছিস, বাচ্চাটাকে বাঁচিয়েছিস। তখন বাবা বললেন, তোর তো জ্বর কোনোভাবে কমছে না, আমি বলি কি তোকে নিয়ে বড় কোনো ডাক্তারের কাছে যাই। বাবার কথায় আমি বললাম, মনে তো হচ্ছে তাই করতে হবে, দেখি কালকে পর্যন্ত অপেক্ষা করি, এতে জ্বর ভালো না হলে ডাক্তারের কাছে যাব। আমার কথায় বাবা রাজি হয়ে বললেন, যা যা ভিতরে যা, গিয়ে জামা চেঞ্জ কর। বাবার কথায় ভিতরে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে ঘরে গেলাম। এদিকে কিছুক্ষণ পর সন্ধ্যা হলে ওই বাচ্চাটার নানা হুজুর সাহেব আমাদের বাড়িতে আসলেন। উনি আশায় আমি বসতে দিলাম। এদিকে তখন মা বাবা আমার দিকে তাকিয়ে বললেন, নিশাদ, উনি কে? মা বাবার ইশারায় আমি বললাম, মা বাবা, ওই যে বিকালে বাচ্চাটার কথা বললাম না, যাকে পানি থেকে তুলছিলাম, ইনি সেই বাচ্চাটার নানা। কথাটা বলে আমি ওনাকে বললাম, আচ্ছা এবার বলুন তো আমাদের বাড়িতে কেন আসলেন, আর মা বাবা ও আমার সাথে কি কথা বলবেন? আমার কথার জবাবে ওই হুজুর বললেন, বলছি, আসলে আমি একজন কবিরাজ। কবিরাজি আমার জানা, আমি অনেক জিন পরী ছাড়িয়েছি এই জীবনে। আমি তোমাদের বাড়িতে আসার কারণ তোমার উপর এক পরীর উপস্থিতি টের পাওয়া। তুমি যখন আমার নাতিকে পানি থেকে তোলার সময় আমি তোমার দিকে তাকাই আর বুঝতে পারি তোমার উপর পরীর উপস্থিতি আছে। এক কথায় বলতে গেলে কোনো জিন বা পরী তোমার কাছে আসে, কথা বলে। হুজুরের কথায় মা বাবা অবাক হয়ে বললেন, কি? আপনি এসব কি বলেন হুজুর? আমাদের ছেলের কাছে জিন বা পরী আসবে কেন? এদিকে তখন আমি মনে মনে ভাবলাম, হুজাইফা পরীর কথা তো মা বাবা জানে না, পরী তো কাউকে বলতে মানা করছে। এই ভেবে হুজুরকে বললাম, হুজুর, আমার কাছে তো এসব কিছুই আসে না, না আসে জিন, না আসে পরী, আপনার কথাও ভুল হচ্ছে। আমার এরকম কথায় হুজুর মুস্কি হেসে বলল, দেখো বাবা, আগেই বলছি আমি একজন কবিরাজ, আমার সাথে একজন বন্ধু জিন আছে। আমি আমার বন্ধু জিনের মাধ্যমে সব খবর নিয়ে থাকি। আমি তোমার ব্যাপারে জেনে শুনে এসব বলছি। কথাটা বলে হুজুর উঠে দাঁড়িয়ে আমার কাঁধে হাত রেখে বললেন, আমাকে সত্যি করে বলো তো, তোমার কাছে কে আসে? তোমার সামনে অনেক বিপদ, বড় বিপদে পড়া থেকে বাঁচতে আমাকে সব বলো। আল্লাহর রহমতে আমি তোমাকে সাহায্য করব, আর যদি কিছু না বলো তো তুমি শেষ হয়ে যাবা।
হুজুরের কথায় এবার আমার মনের মধ্যে ভয় চলে আসলো। আমি তখন ভয়ে ভয়ে বললাম, মানে হ্যাঁ, আমার কাছে একটা পরী আসে, ওর নাম হুজাইফা। আমার কথায় হুজুর একটু চুপ থেকে বললেন, তুমি যাকে পরী মনে করছো ও আসলে কোনো পরী নয়, ও একটা পিশাচিনী যে তোমার ক্ষতি করতে, তোমাকে মেরে ফেলতে তোমার কাছে আসছে। হুজুরের কথায় মা বাবা সহ আমি যেন আকাশ থেকে পড়লাম। আমি চমকে উঠে বললাম, কি? আপনি কি বলছেন এসব? আমার কথায় হুজুর বললেন, আমি যা বলছি সব সত্যি। তুমি যাকে পরী মনে করছো ও আসলে কোনো পরী না, ও একটা পিশাচিনী। ও সেই পিশাচিনী যাকে তুমি লাঠি দিয়ে আঘাত করছো কিছুদিন আগে অ্যাম্বুলেন্সে। তোমার আঘাত পেয়ে ও প্রতিশোধ নিতে তোমার কাছে আসছে। ও তোমার কাছে পরীরূপে আসে, তোমার সাথে ভালো ব্যবহার করে। আসলে সে পরীরূপে এসে তোমার শরীর থেকে একটু একটু করে রক্ত খায়। এভাবে আর কিছুদিন চললে তুমি পরীর মায়াজালে ধরা দিতা। পরীর কথা মতো চলতে গেলে ও তোমাকে মেরে ফেলত। হুজুরের কথায় আমি অবাক হই। আমার মা বাবাও অবাক হন, ভয় পান। মা বাবা ভয় পেয়ে বলেন, হুজুর, আপনার কথা যদি সত্যি হয় তাহলে আমাদের সাহায্য করুন, ওই পিশাচিনীকে তাড়িয়ে দিন। মা বাবার কথায় হুজুর বললেন, ঠিক আছে, আমি চেষ্টা করি, বাকিটা আল্লাহর ইচ্ছে। এই বলে হুজুর আমাকে মা বাবার পাশে গিয়ে বসতে বললেন। হুজুরের কথায় আমি মা বাবার পাশে বসলে হুজুর আমার ও মা বাবার তিনজনের শরীর বন্ধ করে দিলেন। হুজুর দোয়া পড়ে আমাদের শরীর বন্ধ করে সেই হুজাইফা পরী মানে পিশাচিনীকে হাজির করার চেষ্টা শুরু করলেন। এভাবে বেশ কিছুক্ষণ চলে গেলে সেখানে ভয়ানক এক রূপে এসে হাজির হলো পিশাচিনী। সেই ভয়ঙ্কর পিশাচিনী এসে ভয়ঙ্করভাবে বললেন, হুজুর, আমাকে কেন হাজির করলি? তোকে আমি ছাড়ব না। তোর জন্য আমার সব প্ল্যান নষ্ট হয়ে গেছে। তোর জন্য এই ছেলেটা সব জানতে পেরে গেল। আমি ওকে মেরে ফেলতাম, কারণ ও আমাকে আঘাত করছে। তুই ওকে সব বলছিস, তাতে কোনো সমস্যা নেই, তবু আমি ওকে মেরে ফেলব। হুজাইফা পিশাচিনীর কথায় হুজুর বললেন, দেখ, আমি আমার বন্ধু জিনের মাধ্যমে সব শুনেছি। এখানে নিশাব নামে এই ছেলের কোনো দোষ নেই। ওরা লাশ নিয়ে যাবার সময় তুই কেন ওদের পিছনে পড়লি? ওরা নিজের জীবন বাঁচাতে ও সাথে করে নিয়ে যাওয়া লাশটাকে হেফাজতে রাখতে তোকে আঘাত করছে। এর শাস্তি তুই দিতে পারবি না। তখন সেই পিশাচিনী বললেন, আমি তোর কোনো কথা শুনব না। ও আমাকে আঘাত কেন করল? আমাকে আঘাত করার শাস্তি ওর মৃত্যু। এসব কথা বলায় এদিকে হুজুর বললেন, না, ওকে ছেড়ে চলে যা। এই বলে হুজুর ও পিশাচিনীর মধ্যে অনেক তর্ক হয়। অনেক তর্ক হওয়ার পর হুজুর একসময় সেই পিশাচিনীকে বাধ্য করে আমাকে ছেড়ে দিতে, নইলে ওকে বন্দী করবে। হুজুরের চাপে একসময় পিশাচিনী আমাকে ছেড়ে যেতে রাজি হন আর বলেন, ঠিক আছে, আমি ওকে ছেড়ে চলে যাচ্ছি। চলে যেতে কষ্ট হচ্ছে, তবুও যাচ্ছি। কথাটা বলে চলে যায় পিশাচিনী। এদিকে তখন হুজুর আমাকে ঝাড়ফুঁক করেন। ঝাড়ফুঁক করায় মা বাবা হুজুরকে ধন্যবাদ জানান। এরপর হুজুর আমাদের সাথে রাতের খাবার খান। খাওয়া শেষে চলে যায় হুজুর। এই ঘটনার পরের দিন থেকে আমার জ্বর ভালো হতে থাকে, আর আল্লাহর রহমতে 2-3 দিন পর আমার জ্বর ভালো হয়। আমার জ্বর ভালো হওয়ায় ও পিশাচিনী আমার কাছে না আসায় ভালোই কাটতে থাকে আমার দিন। এভাবে 1 দিন 2 দিন করে কেটে যায় 7টা দিন। 7 দিন পর এক সন্ধ্যাবেলা আমি বাজার থেকে বাড়িতে ফিরছিলাম। আমি বাড়িতে ফেরার সময় হঠাৎ পিছন থেকে পলাশ ভাই বললেন, নিশাদ, এই নিশাদ, তোর সাথে দেখা হয়ে ভালো লাগলো। শোন, একটা ভাড়ায় যেতে হবে। পলাশ ভাইয়ের কথায় আমি বললাম, পলাশ ভাই, অনেক দিন ধরে কাজে যাই না। অসুস্থতার কারণে এখন তো সুস্থ। কাজে যেতে ইচ্ছে করছে, কিন্তু রাতের বেলা যাব, যদি ভয়ের কিছু ঘটে। আমার কথায় পলাশ ভাই বললেন, আরে কিছু হবে না, আজ বেশি দূরে যাব না, 2-3 ঘন্টার পথ, রাতের বেলা ফিরে আসব, আর তোকে নিজে বাড়িতে পৌঁছে দিব। শোন, তুই বাড়িতে গিয়ে আয় তাড়াতাড়ি, আমি গাড়ি নিয়ে এখানে অপেক্ষা করব। পলাশ ভাইয়ের কথায় আমি আর কথা না বাড়িয়ে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে রাতের খাবার খেয়ে আবারও ওই জায়গায় গেলে দেখলাম পলাশ ভাই গাড়ি নিয়ে অপেক্ষা করছে। আমি যাওয়ায় পলাশ ভাই গাড়িতে উঠতে বললেন। এদিকে তখন আমি গাড়িতে উঠলে উনি গাড়ি চালাতে লাগলেন। তখন আমি জিজ্ঞেস করলাম, আমরা কোথায় যাচ্ছি, আর লাশটা কার? তখন পলাশ ভাই বললেন, একটা হিন্দুর লাশ, ওনাকে নিয়ে সরাসরি শ্মশানে যেতে হবে। আমি সব চিনি, তুই বসে থাক, বেশিক্ষণ লাগবেন না। ওনার কথায় আমি আর কথা না বাড়িয়ে বসে রইলাম। এদিকে এভাবে প্রায় 1.5-2 ঘন্টা চলে যাবার পর আমরা চলে আসলাম এক অন্য রকম জায়গায়। জায়গাটা নিরিবিলি, আশপাশে মনে হচ্ছে কোনো বাড়িঘর নেই। নদীর পাড়ের রাস্তা,
এরকম একটা রাস্তা দিয়ে আরও কিছুটা গেলে দেখলাম একটা জায়গায় আগুন জ্বলছে। সেই জায়গাটা দেখে পলাশ ভাইয়ের দিকে তাকালে উনি বললেন, এটাই সেই শ্মশান, এখানেই লাশ পোড়ানো হবে। কথাটা বলে ওখানে গাড়ি থামালে আমি নিচে নেমে দাঁড়ালাম। আমি নেমে আশপাশে তাকিয়ে বললাম, পলাশ ভাই, এখানে তো কেউ নেই। লাশের পরিবারের কেউ বা আত্মীয় কেউ কি নেই এখানে? আমার কথায় পলাশ ভাই বললেন, নেই, হয়তো চলে আসবে। শোন, আমার সাথে লাশটা ধরে নিচে নামিয়ে শুইয়ে রাখি। কথাটা বলে পলাশ ভাই আমার সাথে লাশটা ধরাধরি করে ওখানে একটা জায়গায় রেখে দিলেন। লাশটা রাখার পর আমি একটু ভয় পেয়ে বললাম, পলাশ ভাই, এই লাশের পরিবারের কাউকে ফোন দাও, জায়গাটা কেমন ভয় লাগছে। আমার কথায় পলাশ ভাই বললেন, ওরা চলে আসবে, হয়তো এক কাজ কর, তুই ততক্ষণে লাশটাকে দেখ, তুই তো দেখিসনি, আমি দেখেছি। কথাটা বলে পলাশ ভাই জোড়াজুড়ি করলে আমি আস্তে আস্তে করে লাশের কাছে গেলাম। সেখানে গিয়ে লাশের মুখ থেকে কাপড় সরাতেই বুকের মাঝে ধুক করে উঠল, কারণ এই লাশটা তো আর অন্য কারো না, আমারই, আমার মতো হুবহু দেখতে লাশটা। লাশটা দেখে ভয়ে পিছনে তাকিয়ে বললাম, পলাশ ভাই, এটা কি, কার লাশ এটা? কিন্তু এ কি, পিছনে ঘুরে দেখি সেখানে পলাশ ভাই নেই, সেখানে কোনো গাড়ি নেই। এটা কিভাবে সম্ভব? গাড়ি গেল কোথায়? পলাশ ভাইও বা কোথায় গেল? আমি ওখানে পলাশ ভাইও গাড়ি দেখতে না পেয়ে চিৎকার দিয়ে বলতে লাগলাম, পলাশ ভাই, কোথায় তুমি ভাই? কিন্তু আমার কথার কোনো আওয়াজ আসছিল না। এদিকে তখনই শুয়ে থাকা লাশটা হাসতে লাগলেন। লাশটাকে হাসতে দেখে বুঝতে পারলাম এটা সাধারণ কোনো বিষয় না, নিশ্চয়ই কোনো বিপদ হবে। এই ভেবে পিছনে ঘুরে তাকিয়ে পালাতে যাব, এমন সময় দেখলাম আমার পিছনে দাঁড়িয়ে আছে সেই পিশাচিনী, যাকে আমি আঘাত করছিলাম। তাহলে পিশাচিনী আমাকে ছেড়ে যায়নি? আমি ওর দিকে তাকাতেই পিশাচিনী হাহা করে হেসে বলল, কি রে, কি ভেবেছিলি হুজুরের কথায় আমি তোকে ছেড়ে চলে যাব? না, তোকে আমি ছেড়ে যাইনি। আজকে কোথায় পালাবি? তোকে আমি মায়াজালে ফেলে তোর পলাশ ভাইয়ের রূপ নিয়ে এখানে নিয়ে আসছি। এখন কোথায় যাবি? পিশাচিনীর কথায় আমি এক চিৎকার দিয়ে দৌড়াতে লাগলাম। এদিকে এমন সময় সেই পিশাচিনী তার হাতটা লম্বা করে আমাকে ধরে ফেললেন। আমাকে ধরে শূন্যে তুলে একটা আচার মারলেন। আমাকে আচার মারায় আমি ব্যথায় চিৎকার দিয়ে উঠলাম। আমি ব্যথা পেয়েও আবারও উঠে দৌড়াতে লাগলাম। জানি না এটা কোন জায়গা, কোন দিকে দৌড়াচ্ছি। আশেপাশে কোথাও বাড়িঘর দেখতে পাচ্ছিলাম না। ওদিকে পিছনে পিশাচিনী পড়ে আছে। আমি প্রাণ বাঁচাতে একদিকে একটু আলো দেখতে পেলাম। আমি আলোটা দেখে চিৎকার করে ওদিকে দৌড়াতে লাগলাম। এমন সময় আমার সামনে এসে দাঁড়ালেন সেই পিশাচিনী। ও আমার সামনে এসে দাঁড়িয়ে আমাকে আবারও একটা আচার মারলেন। তখন আমি ব্যথায় ও ভয়ে উঠে দাঁড়াতে না পারলে সেই পিশাচিনী আমার বুকে পা তুলে দেন। এদিকে এমন অবস্থায় আমি প্রচণ্ড এক চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলি। আমি জ্ঞান হারানোর পর আমার আর কিছু মনে ছিল না। আমার যখন জ্ঞান ফেরে তখন আমি দেখি আমি এক পুকুর পাড়ে শুয়ে, সেখানে দুজন লোক বসে। আমার জ্ঞান ফেরায় ওরা বলে ওরা দুজন রাতের বেলা ওই পুকুর পাহারা দেন। ওরা পাহারা দেওয়ার সময় হঠাৎ আমার চিৎকার শুনে ওদিকে গিয়ে দেখেন আমি জ্ঞান হারিয়ে পড়ে আছি। এরপর ওরা আমাকে পুকুর পাড়ে নিয়ে আসে। ওদের কথায় আমি জিজ্ঞেস করি এটা কোন জায়গা। তখন ওরা আমাকে ওই জায়গার ঠিকানা বললে আমি চমকে উঠি, কারণ ওটা ছিল আমাদের জেলা থেকে অনেক দূরে অন্য জেলা। রাতের বেলা এত অল্প সময়ে এত দূরে কিভাবে আসলাম? যাই হোক, পরে আমি ওদের ধন্যবাদ জানিয়ে মা বাবাকে ফোন করি। আমার ফোন পেয়ে আমার মা বাবা আসেন সেখানে। এরপর আমাকে বাড়িতে নিয়ে যান। বাড়িতে যাবার পর আমি সব ঘটনা মা বাবাকে খুলে বলি। সব শুনে মা বাবা ওই হুজুরকে আবারও নিয়ে আসেন। এবার হুজুর এসে পিশাচিনীকে হাজির করেন আর ওকে কোনো সুযোগ না দিয়ে বন্দী করে মেরে ফেলেন। পিশাচিনী মারা যাবার পর হুজুর চলে যান। এই ঘটনার পর থেকে আমি অ্যাম্বুলেন্সে চাকরি করা বাদ দেই। এরপর আমার সাথে আর কিছু ঘটে না। আমি এখন সুস্থ আছি, আলহামদুলিল্লাহ, ভালো আছি। প্রিয় লিসেনার, কেমন লাগলো এই ঘটনাটি সবাই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমার গ্রাম সুনামগঞ্জে নদী এলাকা এবং আমি থাকি চর এলাকা, একটি সাধারণ গ্রামে। দেখতে দেখতে সময় পার হয়ে যাচ্ছে পানির মতো। এসব কিছু ভেবে জীবনের ক্ষেত্রে এবং জীবন উন্নতি করার জন্য লেখাপড়ায় খুব মন দেই এবং এরকম করে পড়তে পড়তে এসএসসির
খুব ভালো রেজাল্ট করি এক সময়। জীবন সুন্দর করে গড়ে তোলার জন্য চলে যাই শহরে একটি কলেজে ভর্তি হওয়ার জন্য। তো সিলেট শহরে ভর্তি হই একটি কলেজে। আমার টাকা পয়সা কম থাকার কারণে বাসা বাড়ি পাচ্ছি না, আর হোস্টেলে কোনো সিট ফাঁকা না থাকার কারণে আমি একটি শহরের সাইটে পুরাতন একটি বাসা খুঁজে পাই। সেই বাসার নিচে থাকে বাড়িওয়ালা, এবং ওপরে আমি ভাড়া নিই খুব অল্প টাকা দিয়ে। তখন আগে পাশে না ভেবে আমি বাসাটায় উঠে পড়ি। ওখান থেকে দীর্ঘ 3 দিন আমি কলেজ করতে শুরু করি। 3 দিনের পর 4 দিনের মাথায় যে রাতে একদিন আমি শুয়ে ঘুম আসার পরে ওঠার আগে অনেকজনের থেকে অনেক কিছু শুনছিলাম, এই বাসা ভালো না, এই বাসায় কেউ থাকতে পারে না। আমি এইসব জিন ভূত এসব কিছু বিশ্বাস করতাম না। আমার শুধুমাত্র একটাই টার্গেট ছিল, লেখাপড়া। আমার লেখাপড়া ভালো হতে হবে এই জন্য। পরে আমি সে রাতে হঠাৎ দূরের দিকে আমার ঘুম ভেঙে যায়। তখন জানালায় যাই, জানালা খুলে দিই এবং সুন্দর নিরিবিলি পরিবেশে একটা বাতাস এসে আমার গায়ে লাগে। বাতাসটা এত মধুর ছিল, খুব সুন্দর লাগছিল, শরীর মনে হয় শীতল হয়ে গেল। বাসা থেকে ওই জানালা থেকে নদীর সাইডে একটি শাপলা বিল ছিল। ওই বিলে প্রচুর শাপলা ফুলের গাছ, আর পাশেই ছিল সরিষা ফুলের বাগান। কৃষকেরা সরিষা লাগাইছে এবং পাশেই শাপলা বিল থেকে পানি সরিষায় দিয়ে ফসল চাষ করে। আমি এক দৃষ্টি দিয়ে চেয়েছিলাম ওই সরিষা বাগানে, ওইদিকে চেয়ে থাকতে হঠাৎ করে দেখি একটা মেয়ে। তখন আমি ঘড়ির টাইমে সময় দেখি ঠিক রাত 2:15। এত রাতে একটা মেয়ে ওখানে কি করে? সাদা পোশাক পরে, জামা পরে মেয়েটা মানে হাঁটতেছে আর কি। আমি দেখে একটু ভয় খেয়ে গেলাম, কে রে এত রাতে মেয়ে? তাই বলে আমি আমার ওই ঘরের জানালা লেগে দিয়ে শুয়ে পড়লাম। যতক্ষণ পর্যন্ত রাত পার হচ্ছে আমার মাথার মধ্যে একটা জিনিসই ঘুরতেছে, এত রাতে এই বাচ্চা ওখানে কি করে? এসব কিছু ভেবে আমি ঘুমিয়ে পড়লাম। এরই মাঝেই পরের দিন দেখি বাসায় একটা দারোয়ান, নাম মজিদ চাচা নতুন আসছিল, এসে ওখানে চাকরি করতেছে। তা আমি কাউকে কিছু বললাম না। তারপরের দিন রাতে ঘুমাচ্ছি, ঘুম পাড়তে হঠাৎ করে আমি স্বপ্নে দেখি একটি মহিলা সাদা শাড়ি পরে এবং হাতে আমদা নিয়ে দৌড়াচ্ছে, মানে আমাকে দৌড় দিছে আর কি। সেটা কিন্তু স্বপ্নে দেখি আমায় ধাওয়া করতেছে ওই আমদা দিয়ে আমাকে মারার জন্য, কিন্তু আমদায় প্রচুর রক্ত। এসব কিছু দেখে আমি ভয়ে ঘুম ভেঙে গেল। যাওয়ার পরে আমার পুরোটা শরীর থরথর করে কাঁপতে শুরু করলো এবং পুরোটা শরীর ঘেমে গেল, প্রচুর গরম। কি করব? তখন আমি ছাদে গেলাম, যেহেতু আমার উপরেই ছাদ, আমি ছাদে উঠে গেলাম। উঠে যে ছাদের একটা কোণে যে আমি চুপ করে বসে আছি আর কি। তো বসে থাকতে ওই সরিষা ফুলের বাগানের দিকে চেয়ে আছি, যেহেতু কালকে রাতে একটা মেয়ে দেখছিলাম, ওই মেয়েটাকে আমি বুঝতে পারলাম না। তো বসে থাকতে হঠাৎ করে দেখি একটা সাদা শাড়ি পরে একটা মহিলা, আমার হাতে টর্চ লাইট ছিল। আমি ওই লাইটটা ধরার পর দেখি মুখ দেখা যাচ্ছে না, মাথা নিচে করে ওই মহিলাটা বসে আছে। তখন ক্ষণিকের মধ্যে একটু পর ওই মুখটা যখন তুললো, তখন সরাসরি মুখে যে আমার ওই টর্চ লাইটের আলো যে পড়লো। কি বলবো ভাই, যখন আমি ওই মুখটা দেখলাম তখন আমার মনে হয় আমি ওখানে অজ্ঞান হয়ে যাব। পুরা মুখ কাটা দাগ, রক্ত দিয়ে ভরা, চোখের নিচে দিয়ে কালো পড়ে গেছে
এরকম করে দাঁত কেমন জানি আমায় দেখে একটা হাসি দিল। আমি ভয়ে টর্চ লাইট অফ করলাম এবং সঙ্গে সঙ্গে আমার রুমে চলে আসলাম। এসে আর ঘুমাইতে পারি না সারা রাত। আমি থরথর করে কাঁপতে শুরু করছিলাম, পুরো শরীর ঘেমে যাচ্ছে। এদিকে এরকম করতে করতে হঠাৎ করে আজানের ধ্বনি চলে আসে ফজরের। ফজর আজানের পর আমি ঘুমিয়ে পড়লাম। পড়ার পরে আমি পরের দিন সকালে মসজিদ চাচাকে বললাম, চাচা আপনি কি কিছু দেখছেন? বলল, না আমি তো কিছু দেখিনি। এই কিছু বলার পরে আমি আবার চলে গেলাম আমার কলেজে। সারাদিন কলেজের কাজ শেষ করে এসে আমি রুমে ঢুকলাম, খাওয়া দাওয়া করলাম। ঠিক রাত 10টার দিকে পড়তে বসলাম। পড়তে পড়তে রাত 12টা বেজে গেছে। হালকা ঘুমের ভাব চলে যাচ্ছে। আমি ভাবলাম এই সময় আমি ঘুম আসার জন্য আমি শুভ, কিন্তু আমার ঘুম ধরতেছে না। কেননা সে 2 দিন রাত্রে আমি অনেক কিছু দেখছি, এই জন্য আমার ঘুম ধরতেছে না। আমি কি করব কিছু বুঝতে পারতেছি না। হঠাৎ করে একটা ঘুমের ট্যাবলেট ছিল হাই পাওয়ারের, ওই ঘুমেরটা ওষুধ খেয়ে আমি ঘুমিয়ে পড়ছি। আমার টার্গেট এটাই ছিল, আমি কিছু দেখবো না, কিছু শুনবো না। কেননা এইসব কিছু ভয় একটা সৃষ্টি তৈরি হয়েছে মনের মধ্যে। তখন আমি ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাচ্ছি, গভীর ঘুমে চলে গেছি। তখন ওই ঘুমে আমি দেখি একটা মেয়ে আর ওই সাদা শাড়ি পরে ওই মহিলা হাতে আম দালিয়ে দৌড়ে দৌড়ে ওই মেয়েকে মারার জন্য ধাওয়া করতেছে। আর মেয়েটা চিৎকার করতেছে আর দৌড় মারতেছে। এরকম করতে করতে এক সময় যখন ওই মেয়েকে হাত দিয়ে ধরে ফেলে, তখন আমি হঠাৎ করে চোখটা খুলে যায় আর কি, ঘুম ভেঙে যায়। উঠে তো আমি ভয় খেয়ে গেলাম। আমি প্রথম দিন রাতে একটা মেয়েকে দেখলাম সরিষা খেতে ঘুরতেছে। পরের দিন রাতে দেখলাম ওই মহিলা, যে মহিলাকে আমি স্বপ্ন দেখছি, আমদানি ঘুরতেছে, কিন্তু বাস্তবে আমি তাই কিন্তু ওই ছাদের ওপর দেখছি। তখন আমি আস্তে আস্তে ছাদের ওপর চলে গেলাম। রাত তখন 3টা। ছাদের ওপর যে আমি বসে বাতাস, নিরিবিলি ঠান্ডা বাতাস, আর আমি ওই শাপলা বিল আর সরিষার খেতে আমি চেয়ে আছি। আমাদের বাসাওয়ালা একটা কুকুর ছিল, বিদেশি কুকুরটা অনেক ভালোবাসতো। তে আমি বসে থাকতে থাকতে এক সময় দেখি ওই মহিলাটা বের হয়েছে। রাত কিন্তু 3:15। তখন ওই মহিলাটা বের হয়ে দেখি আম দিলে কাক জানি ধাওয়া করতেছে। কে কাক ধাওয়া করে? কালকে তো একটা মেয়েকে ধাওয়া করছিল, আজকে কাক ধাওয়া করতেছে। দেখি ওই কুকুরটা ওখানে। কুকুর ধাওয়া করতে 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 এক সময় কুকুরকে আঘাত করতে শুরু করে, এবং ওই কুকুরকে যখন আঘাত করতে রক্ত বের হয়। আমি কিন্তু টর্চ লাইটে দেখতেছি। দেখতে দেখতে পরে দেখি ওই মহিলাটা ওই আমদা নিয়ে আমার দিকে চেয়ে আসে আর হাসতেছে। এদিকে কুকুর কিন্তু মারা গেছে। কুকুরের রক্ত তার মুখ চোখে লেগেছে, বোঝা যাচ্ছে মুখ চোখ রক্ত দিয়ে ভরা। তখন মনের মধ্যে একটু ভয় সৃষ্টি হলো। আমি দৌড়ে নিচে গেলাম, যে আমি ওই মসজিদ থেকে ডাক দিলাম, দিয়ে বললাম, চাচা আপনি কিছু দেখছেন? বলো, না আমি কিছু দেখিনি। কুকুর কোথায়? তখন কুকুর খোঁজাখুঁজি শুরু করে, কুকুর আর পাওয়া যায় না। তখন ঘুমিয়ে পড়ি। ঠিক পরের দিন সকালে কুকুরকে খুঁজে পাওয়া যায় না। তখন আমি সবাইকে সব কিছু বলি, বাড়িওয়ালাকে সব কিছু বলার পর পুরা সরিষা ক্ষেত আমরা খুঁজে কোনো কুকুর খুঁজে পাইনি, কিন্তু রক্তের সোপলা একটা সাপ দেখতে পাইছি। তারপর ওখান থেকে আসার পর বাড়িওয়ালা সবাই গ্রামের বিয়ে খাওয়ার জন্য সবাই চলে গেছে গ্রামের বাড়িতে। আমি একা আর মজিদ চাচা একা ওই বাড়িতে। রাতে আমি যখন শুয়ে পড়লাম ঘুমানোর জন্য, ঘুম তো আসতেছে না। আমি কত কি দেখতেছি, ঘুম কেমন করে হবে। এর মাঝে আমার হালকা করে ঠান্ডা একটা কেমন জানি লাগতেছে অনুভূতি। আমি আস্তে আস্তে করে আবার আজকে চলে গেলাম ছাদের ওপর। তখন বাজে ঠিক রাত 2টা। ছাদের ওপর যাওয়ার পরে একটা কোণে আমি দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থেকে শাপলা বিলে আমি চেয়ে আসি। এরকম করে ধন্দা লেগে চেয়ে থাকতে থাকতে হঠাৎ করে দেখি প্রচুর কালো কালো কাক ছাদের এক কানিতে কাক কা 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 করতেছে। তো এসব দেখে আমি একটু ভয় খেয়ে গেলাম। যাওয়ার পরে আমি দেখি ছাদের আরেকটা কোণে ওই মেয়েটা, সাদা জামা পরে যে মেয়েটা ছিল, ওই মেয়েটাকে দেখার পরে আমি ওই মেয়েটার কাছে আস্তে 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 করে গেলাম। যাওয়ার পর বললাম, কে তুমি? এত রাতে এখানে কেন? ওই মেয়েটা কোনো কথা বললো না, চুপ করে ছাদের ওই কানি থেকে ঝাঁপ মারলো, ধাম করে নিচে পড়ে গেল। আমি দৌড়ে গেলাম, যে আমি ওই ছাদের ওপর থেকে নিচে দেখলাম কেউ নেই। আর এর পাশে দেখি গন্ধ, তার পাশে দেখি ওই যে 10-12টা কাকগুলো কুকুরের মাংস তুলে তুলে খাচ্ছে। তখন আমি জোরে চিৎকার করে উঠলাম, মজিদ চাচাকে ডাক দিলাম। মজিদ চাচা তখন
নিচ থেকে দৌড়ে চলে আসলো। আসার পর মজিদ চাচাকে কুকুরকে দেখাইলাম, সব ঘটনা খুলে বললাম। বলার পর ওই কুকুরটাকে দুইজন মিলে আমরা মাটি চাপা দিলাম, দিয়ে আমি রুমে চলে আসলাম, গোসল করলাম, শুয়ে ঘুম পাড়তে পারতেছি না, চোখের সামনে শুধু এই সব কিছু ভাসতেছে। আমার সাথে কি হচ্ছে? আমি আছি লেখাপড়া করার জন্য, ভালো রেজাল্ট করব, জীবনটা সুন্দর করে গড়ে তুলবো, আর আমার সাথে উল্টাপাল্টা কীরকম ঘটতেছে আমি বুঝতে পারতেছি না, কি করব কিছুই আমার মাথার মধ্যে তখন আসতেছে না। মজিদ চাচা আর আমি অবাক হয়ে গেলাম, কুকুরটা খুঁজে পাইলাম না, কিন্তু ছাদের ওপর কেমন করে আসলো। মজিদ চাচার ডিউটি ছিল গেটে, চাচার তো ওখানে থাকতে হবে। তারপর এইভাবে দিনটা চলে গেল, রাতটা চলে গেল, আবার রাত চলে আসলো। আমি তখন সেই রাত্রে আমি ঘুমানোর সাহস পাচ্ছি না, কেন মনে হলো বাসাতে কেউ নেই, এরকম পরিবেশ। তখন আমি কি করব কিছু বুঝতে পারতেছি না, শুয়ে পড়লাম, ঘুম দিতেছে না, পায়চারি করতে শুরু করলাম ঘরের মধ্যে, একবার বারান্দায় যাই, জানালা যাই, কোথাও ভালো লাগতেছে না। পরে ভাবলাম ছাদে যাব, ছাদে যেতেও কেমন জানি মন টিকতেছে না। তারপরও আমি মনেকে হাজারো বাধা দিয়ে আমি চলে গেলাম ছাদের উপরে টর্চ লাইট নিয়ে। যে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে দেখি ওই মহিলাটা আম ডালিয়ে আজকে আবার বের হয়েছে, কাক জেনে ধাওয়া করতেছে, জোরে ধাওয়া করতে 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 মানে কোথায় জানি উদাও হয়ে গেল। আমি জোরে, এরই মাঝে হঠাৎ করে চিৎকার করে উঠলো নিচ থেকে মসজিদ চাচা, চিৎকার করে উঠে আমার দুই তলা রুমে আসলো। আমি বললাম আমি ছাদের উপর, তখন ছাদের উপর ওই চাচাটা চলে আসলো। দেখি ভয়ে পুরোটা শরীর ঘেমে গেছে এবং হাত পা কাদা দিয়ে মাখানো, এবং আমায় বলতেছে তুমি এখানে এত রাতে কী করো? তখন আমি বললাম আমি এখানে কি করলাম না করলাম সেটা না, কিন্তু আপনি এই অবস্থা কেন? তখন মজিদ চাচা বলতে শুরু করলো, আমি দেখলাম ওই শাপলা বিলে একটা মহিলা সাদা পোশাক পরে বসে আছে। তখন আমি ভাবলাম হয়তোবা কাপড় ধোয়ার জন্য কোনো মহিলা ওই বিলে গেছে, কিন্তু তখন আমার মনের মধ্যে একটা কথা ঘুরলো, এত রাতে ওই 3টার দিকে ওই মহিলাটা, কোনো মহিলা কেন কাপড় ধুয়ে যাবে? তখন আমি 1 পা 2 পা করে ওই বিলের দিকে চলে গেলাম। যাওয়ার পর ওই মহিলাটা অন্য দিকে চেয়েছিল এবং আমি বললাম আপনি কে, এত রাতে এখানে কেন? এই কথা বলার সাথেই দেখি ওই আমদানি নিচে একটা মেয়ের মাথা কেটে মাথা হাতে নিয়ে আসে এবং তার পুরোটা দেহ রক্ত দিয়ে ছিটানো এবং ক্ষতবিক্ষত করছে ওই মহিলাটাও মেয়ের। আমি দেখে তো ভয় খেয়ে গেলাম। যখন ওই মহিলাটা আমার দিকে তাকাইলো, তখন আমি দেখার পর ওখানে মনে হয় আমার পায়ের নিচে আর মাটি ছিল না, আমি কি করব কিছু বুঝতে পারি না। তখন আমার ধাওয়া করার জন্য উঠে গেল, যখন আমার দিকে এগিয়ে আসলো আমি তখন একটা দৌড় দিলাম এবং দৌড় দেওয়ার পরে পিছনে চেয়ে দেখি ওই মহিলাটা আমার পিছনে দৌড়াচ্ছে, আমদায়ে প্রচুর রক্ত। তখন মহিত চাচা বলে আমি কি করব, সরিষার ক্ষেতের মধ্যে দৌড় দিচ্ছি বাসায় আসার জন্য, আমি মনে হয় পথ খুঁজে পাচ্ছি না। হঠাৎ করে আমার হাতে টর্চ লাইটটা পড়ে গেল, যাওয়ার পর ওই লাইটটা আমি আর খুঁজে পাইলাম না, অন্ধকার হয়ে গেল, লাইটটা বন্ধ হয়ে গেছে। একটা দৌড় দিতে 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 এক সময় দেখি সরিষার ক্ষেতের মধ্যে একটা আলো জ্বলতেছে। তখন আমি ওই দিক পিছনে ওই মহিলাটা ধাওয়া করতেছে আমাকে, আমি ওই আলোর কাছে চলে গেলাম, যে দেখি ওটা আলো না, ওটা হচ্ছে আমারই টর্চ লাইট জ্বলতেছে ওখানে পড়ে থেকে। ওই টর্চ লাইটের আলো দেখে আমি ওখানে গেছিলাম, যাওয়ার পর টর্চ লাইটটা হাতে নিলাম এবং আবার দৌড় দিতে শুরু করলাম। এরকম করতে করতে আমি আর পথ খুঁজে পাচ্ছি না, বারবার মনে হচ্ছে একই পথে আমি দৌড়াচ্ছি, আর ওইদিকে মাথা হাতে নিয়ে রক্তাক্ত আমদানি আমাকে ধাওয়া করছে। আমি দৌড়া আস্তে আস্তে এক সময় আমি আমার বাড়ির ওই বাড়ির গেটের সামনে চলে আসি। আসার পর গেট দিয়ে রুমে ঢোকার পরে আমি মামা আপনার কাছে চিৎকার করে আপনার কাছে চলে যাচ্ছি, আমি ভয়ে টিকতে পারতেছি না, কি করবো কিছু বুঝতে পারতেছি না, নিশ্চয়ই তো আমার ভয় লাগতেছে। তখন ওই ছেলেটা বলে আমিও তো একই দেখলাম, কি জানি দৌড়াচ্ছে, হচ্ছে মামা অন্য কেউ না, ওটা আমি ছিলাম, আমাকে দৌড় দিয়েছিল, আর চোখ মুখ এমন অবস্থা, কাটা কাটা দাগ এবং রক্তের মতো চোখ হয়ে আছে, নিচে দিয়ে কালো। তখন দুজন মিলে আমরা পরের দিন একসাথে থাকার পরে ঠিক সকালে আমরা ঘুম থেকে উঠে কাউকে কিছু না বলে একটা মসজিদের ইমামের কাছে যাওয়ার পরে ইমামকে সব কিছু খুলে বলার পর ইমাম বলতিছে আমি তো কিছু করতে পারবো না, একটা পীর সাহেব আছে বুজুর্গ, ওর কাছে গেলে সব কিছু বোঝা যাবে। তখন ওই পীর সাহেবের কাছে আমরা দুইজন চলে যাই, যাওয়ার পর সমস্ত কিছু খুলে বলার পরে বলতিছে
আচ্ছা আমাকে কিছু সময় দাও, অল্প একটু পর বলতেছে, তোমরা যেখানে আসো, যেই বাড়িতে আসো, ওই বাড়িটা এক সময় ছিল শ্মশান। ওখানে ছিল শ্মশান, অনেক আগেকার কথা। আর ওই শ্মশানের সাইডে ছিল একটা বিশাল বড় একটা বাবলা গাছ। ওই বাবলা গাছের নিচে ছিল একটা বৃদ্ধা তান্ত্রিক। ওই তান্ত্রিক কালো জাদু করার জন্য কিছু বাচ্চাদেরকে বলি দেয়, এবং বলি দিতে দিতে ওই জৈবন এবং তার শক্তি ধরে রাখার জন্য শয়তানের পাল্লায় পড়ে বলি দিতে শুরু করে তান্ত্রিকটা। তখন অনেক বাচ্চার মাথা কেটে ফেলে দিয়ে বলি দিয়ে তান্ত্রিকের কাজ করতেছিল, সাধন করতেছিল। এরই মাঝে একটা মেয়ে যখন আঘাত করতে থাকে, তখন গ্রামের কিছু মানুষ দেখে পেলে এই শ্মশানে সাইডে যাওয়ার সময়, তখন ওকে যখন বলে তুমি এরকম কেন করতেছো, তখন ঘরের ওর মধ্যে ঢুকে দেখে, গাছের নিচে যেয়ে দেখে শুধু মাথা আর মাথা। তখন গ্রামের মানুষ খেপে যে ওই তান্ত্রিককে মারতে শুরু করে, গাছের সাথে বেঁধে এক সময় মারতে মারতে তাকে মেরে ফেলে দেয়। মেরে ফেলে দেওয়ার পরে ওখানে মাটি চাপা দিয়ে দেয়। দেওয়ার পরে ওই বৃদ্ধা তান্ত্রিকের আত্মা এখনো ঘুরে বেড়াচ্ছে, আর উনি সম্পূর্ণ কাজ করতে পারেনি। যেই মেয়েকে তোমরা দেখেছো ওই মেয়েটা দৌড়াচ্ছে, ওই মেয়েকে লাস্টে ওই মারছিল, ওই মেয়েটার আত্মা ওখানে দৌড়াচ্ছে। মেয়েটা ভালো দেখে তোমাদের কোনো ক্ষতি হয়নি, ক্ষতি করতে পারেনি। প্রতিদিন রাতে ওই মেয়েটা ধাওয়া করার মাধ্যমে তোমাদেরকে বুঝাইতো এবং তোমাদেরকে মারার জন্য এরকম করতো। যখন মজিদ ওখানে গিয়েছিল, যাওয়ার পরে ওই মসজিদকে ধাওয়া করে মাথা কাটার জন্য ওই দৌড়াইছিল। যদি মসজিদকে ধরতে পারতো তাহলে মসজিদকে মেরে ফেলে দিত। তখন হুজুর কিছু পানি পড়া দেয়, তাবিজ দেয়। দেওয়ার পরে এখানে বাসায় আসি আমরা। আসার পরে আমাকে তো ভয়ে ওই বাসাটা থাকা কোনো পসিবল না। তখন আমরা বাড়িওয়ালা কোথায় গেছে খোঁজার চেষ্টা করি, তখন বাড়িওয়ালা নেই। এক সময় আমরা খোঁজখবর নিয়ে দেখি বাড়িওয়ালা গ্রামের বাসায় যাওয়ার পর ওখান থেকে আর ফিরে আসেনি। আসার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছে, এবং তার একটা বাচ্চা আর তার বোন বেঁচে ছিল। ওরা যখন এই বাড়ির সমস্ত কথা জানতে পারে, তখন ওরা ওখান থেকে বিদেশ চলে গেছে। তখন মজিদ চাচা কী করবে কিছু বুঝতে পারে না। তখন আমি সমস্ত কিছু ছেড়ে দিয়ে ব্যাগ গুছে নিয়ে তখন শহরের ভিতরে একটা মেসে উঠে আমি লেখাপড়া শুরু করি, এবং পরে খোঁজ নিয়ে দেখি মজিদ চাচা ওখান থেকে চাকরি ছেড়ে দিয়ে গ্রামের বাসায় চলে গেছে। আমরা ওখান থেকে আসার পর এখন পর্যন্ত আর কোনো কিছু হয়নি, কিন্তু ওখানে থাকলে মনে হয় না আমরা বেঁচে থাকতাম। আজকে আমরাও লাশ হয়ে মরে যে ওই বাড়িতে আত্মা হয়ে ঘুরে বেড়াতাম। এই ঘটনাটি একদম বাস্তব ঘটনা। ঘটনাটি বলেছেন তিনি হচ্ছে ওই ছেলেরই আত্মীয়, এবং ওই ছেলেটা এখন বেঁচে নেই, বৃদ্ধ হয়ে মারা গেছে। ঘটনা অনেক আগেকার। এই জন্য ঘটনা যদি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, কমেন্ট করে আমাদের জানিয়ে দিবেন ঘটনা কেমন লাগলো। আর সবাই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।